আজ আমি আমার বইকথা কওয়া চ্যানেলে আরেকটি গল্প পাঠ করে শোনাব। সৈয়দ মুস্তাফা সিরাজের শ্রেষ্ঠ গল্পের মধ্যে একটি গল্প, মানুষ ভূতের গল্প। আলোরানী হেরিকেনের দম কমিয়ে শুয়ে পড়তেই একটা ঘুম ঘুম পুরুষ শরীরের ফাঁদে আটকে যাচ্ছিল প্রায়। এমন সময় বাড়ির পেছনে খিড়কির দিকে কাঁপা কাঁপা গলায় সন্দেহজনক ডাকাডাকি, ঘনশ্যাম, ঘনশ্যাম, ঘনা রে। এক ঝটকায় ফাঁদ ছিঁড়ে উঠে বসল আলোরানী। বাইরে বারান্দার খানিকটা দরমা বাতায় ঘেরা কুঠুরি। শাশুড়ি তারাদাসীর ডেরা সেখানে। তার ভয় কাতুরে চাপা ধমক শোনা যাচ্ছিল, যা যা। ধুস ধুস। বয়স বাড়লে ঘুম কমে, কানও খড়ো হয়, গাছগাছালি থেকে পাতা খসে পড়লেও শাসায়। কিন্তু এটা কোনো পাতা খসার ঘটনা নয়। স্পষ্ট ডাকাডাকি এবং গলাটা অবিকল ঘনশ্যামের বাবা বটকেষ্টর। আলোরানীর ধাক্কা খেয়ে ঘনশ্যামের ঘুম ও প্রেম দুই গেল। অভিমান করে বলল, কি মাইরি খালি। আলোরানী হেরিকেনের দম বাড়িয়ে চমকানো গলায় বলল, বাবার গলা মনে হচ্ছে যেন। এবার খ্যাঁ খ্যাঁ করে হাসতে লাগলো ঘনশ্যাম। ছাড়ো তো, কোন শালা রাত দুপুরে মশকরা করতে এসেছে বলে সে বউকে ধরতে হাত বাড়ালো। একটা ধস্তাধস্তি বেঁধে গেল। সেই সময় আবার শোনা গেল, ও ঘনা, ঘনা রে। আলোরানীকে ছেড়ে ঘনশ্যাম লাফ দিয়ে উঠে পড়ল। হাড় জ্বালানি মামলাবাজ বলে গায়ে তার বাবার খুব বদনাম ছিল। আড়ালে তাকে নিয়ে ঠাট্টা তামাশাও করা হতো, কিন্তু আর তো লোকটা বেঁচে নেই। তাছাড়া বাবা খারাপ হতে পারে, ঘনশ্যাম মোটেও খারাপ নয়, কারো সাত পাচে থাকে না। বাবা রেখে যাওয়া মামলা মোকদ্দমা নিয়েও তার মাথা ব্যথা নেই। অন্য পক্ষ এই এক মাসে ঝটফট একতরফা ডিক্রি পেয়ে যাচ্ছে। ঘনশ্যাম লাঠি হাতে বেরুলো, পেছনে হারিকেন হাতে তার বউ আলোরানী। তারাদাসী দরমাবাতা এবং তেরপলের ভেতর থেকে ঝাঁঝালো গলায় বলে উঠল, স্বভাব যায় না মূলে। সকালে গেনুকে খবর দিস বরং, গেনু ভূতের বদ্যি। ঘনশ্যাম মায়ের মুখে গেনুর নাম শুনে একটু ভড়কে গেল বটে, কিন্তু ফের করুণ স্বরে ঘনারে শুনে লাঠি বাগিয়ে হাঁক ছাড়ল, কোন শালারে। খিড়কির দরজার বাইরে থেকে অবিকল বটকেষ্টর গলা শোনা গেল, আমি রে আমি। খামোকা সালাসবন্দি না করে দুয়োর খুলবি না কি? শীতে অবস্থা কাহিল একেবারে। ঘনশ্যাম হকচকিয়ে গিয়েছিল। আলোরানী ঠোঁট কামড়ে ধরে কি ভাবছিল। তার হাতে হেরিকেন। হঠাৎ এগিয়ে গিয়ে খিড়কির দরজা খুলে দিল এবং যে লোকটি বাড়ি ঢুকলো সেই অবিকল বটকেষ্ট। সেই ময়লা ফতুয়া, খাটো ধুতি, কাঁচা পাকা গোঁফ, কাঁধে ব্যাগ, চোখে তেমনই ঝুলঝুলে চাউনি, চালাক চালাক ঝিলিক। ঘনশ্যাম প্রচণ্ড আতঙ্কের চোটে লাঠি তুলেছিল। বটকেষ্ট খপ করে ধরে ফেলে খাপ্পা মেজাজে বলল, হতচ্ছাড়া বাঁদর বাবার মাথায় লাঠি তুলতে হাত কাঁপল না? তখন থেকে ডেকে ডেকে গলা ভেঙে গেল। আবার বাড়ি ঢুকতেই লাঠি, মারব গালে এক থাপ্পড়। ঘনশ্যাম লাঠি ছেড়ে দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। সেই আদি অকৃত্রিম বাবা মনে হচ্ছে, কিন্তু সে ফোঁস করে শ্বাস ফেলে বলে উঠল, ধুস শালা, তাহলে ধার দেনা করে কার বডি পুড়িয়ে এলাম? বটকেষ্ট থমকে দাঁড়িয়ে বলল, পুড়িয়ে এলি মানে? ঘনশ্যাম গুম হয়ে বলল, বেড খালি দেখে খোঁজ করলাম। বলল, মগ্গে গিয়ে দেখুন। বটকেষ্ট হতভম্ব হয়ে বলল, মগ্গে গিয়ে আমাকে দেখলি? তাই তো মনে হলো। ঘনশ্যাম মিনমিনে স্বরে বলল, হাসপাতালের লোকেরাও বলল, তাছাড়া বডি ফুলে ঢোল। বটকেষ্ট এতক্ষণে একটু হাসল। আর বলিস নে, হাসপাতালের যা খাবার, গত জন্মের ভাত উঠে আসে পেট থেকে, কাহা তো কার সহ্য হয়। শেষে কেটে পড়লাম। আলোরানী মুখ টিপে হাসছিল। গৃহবধূর গলায় বলল, গরম জল করে দিই, হাত মুখ ধুয়ে নিন। তারপর শ্বশুরের পায়ে ঢিপ করে প্রণামও ঠুকল। বটকেষ্ট আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে বলল, আগে এক কাপ চা। রায়পুরে খগেনের বাড়ি খ্যাঁট দিয়ে বেরিয়েছি।
বলে ছেলের দিকে ঘুরল। মাথা ন্যাড়া করেছিলি দেখছি, তার মানে বাপের ছেঁড়াদ্দাও করেছিস? হাঁদারাম। তারাদাসী তার ডেরায় চুপচাপ ছিল। হঠাৎ তার ফোঁপানি শোনা গেল। আলোরানী বলল, আহ, চুপ করুন তো, রাত দুপুরে কেলেঙ্কারি করবেন না। বৌমার তাড়ায় তারাদাসী থেমে গেল। ঘনশ্যাম গুম হয়ে বলল, কেলেঙ্কারি হবেই সকালে, গা শুদ্ধ হইচই পড়ে যাবে। তুমি মাইরি খালি ঝামেলা বাড়াও, কোনো মানে হয়? হাসপাতালে ভালো লাগলো না তো বাড়ি চলে আসবে, তা নয় 1 মাস নিপাত্তা। এদিকে কোন শালার বডি মুখে আগুন দিয়ে ধুস। বটকেষ্ট আসতে বলল, চেপে থাক দিন কতক, কাকপক্ষীটিও যেন টের না পায়, বলে সে বারান্দায় উঠল। বিধবা স্ত্রীর উদ্দেশ্যে ফিক করে হেসে বলল, কি গোসাঘরে খিল দিলে নাকি? যা যা বলতাম ঠিকঠাক মিলে গেছে তো? বলেছিলাম না ঘনা ঘরে ঢুকবে আর তোমাকে এই পায়রার খোপে ঢোকাবে? ঘনশ্যাম ফুঁসে উঠল, না জেনে খামোকা যাতা বলো না। মা নিজেই বলল, তোরা ঘরে থাক, আমাকে বাইরে দে। মামলায় প্রায় সর্বশান্ত বটকেষ্ট বৌমা আর ছেলের জন্য বারান্দায় এই ঘেরাটোপের ব্যবস্থা করেছিল। আশা ছিল হরেনের সঙ্গে টুকরো জমি নিয়ে মামলায় তার জয় হবে এবং তাই বেচে পাশে একখানা ঘর তুলবে। কিন্তু হাকিমের অভাবে আদালতেও নাকি মামলার পাহাড় জমে উঠেছে। বটকেষ্ট হেরিকেনটা তুলে তেরপলের পর্দা ফাঁক করে তার বিধবাকে দেখতে গেল, কিন্তু তারাদাসী লেপমুড়ি দিয়েছে। বটকেষ্ট খ্যাঁ খ্যাঁ করে বলল, ঢং, বিধবা হয়েছে তো বিধবা হয়েই থাকো। ছেড়াদ্দ হওয়া লোকের বউ, যাগযজ্ঞ করে গন্ডা কতক বামুন খাইয়ে আবার বিয়ের পিঁড়িতে বসতে হবে, জানো তো? বৌমা, আমাকে এখানেই বিছানা করে দিও। ঘনশ্যাম পিতৃভক্তিতে গদগদ হয়ে বলল, না না, তুমি ঘরে শোবে, আমরা বরং এখানেই শোবো, এখনও তত শীত পড়েনি। সকালে শাশুড়ি সারা শব্দ না পেয়ে আলুরানী তেরপলের পর্দা তুলেছিল। তারাদাসীর বিছানা খালি। বাড়ির আনাচে কানাচে ঘুরেও পাত্তা পেল না। গায়ের একটেডে বাড়ি। পড়শিদের কাছে খোঁজখবর নিয়ে ফিরে এলো আলোরানী। কেউ দেখেনি তারাদাসীকে। তখন উদ্বিগ্ন ঘনশ্যাম বেরোলো মায়ের খোঁজে। কিছুক্ষণ পরে ঘুরে এসে সে গম্ভীর মুখে বলল, জগা বলল ভোরের বাসে মাকে চাপতে দেখেছে। বাবাকে মাইরি কি বলবো, খালি ঝামেলা বাড়ানো স্বভাব। ঘরের ভেতর তক্তাপাশে বসে বটকেষ্ট চা খাচ্ছিল এবং পুরনো পোকায় কাটা দলিল পর্চা দেখছিল। ছেলের কথা কানে যেতেই চাপা গলায় ডাকলো, ঘনা, শুনে যা। ঘনশ্যাম বারান্দায় উঠে বলল, বলো, তোর মা কেটে পড়েছে তো? বটকেষ্ট বাঁকা হাসল। জগা বলল, না, কোন বাসে চাপতে দেখেছে? সাইথের বাসে। কেন? বটকেষ্ট তাড়িয়ে চায়ে চুমুক দিয়ে বলল, আমি ভাবছিলাম হাসপাতালে গিয়ে ঢুকবে নাকি। সাইথে যাওয়া মানে রেঘর বাড়ি, যত্ন আত্মি পাবে। তোর মায়ের কিছু কিছু ব্যাপারে বেশ টনটনে বুদ্ধি। আয়, বস এখানে। ঘনশ্যাম অনিচ্ছার ভঙ্গিতে বসল। সিন্দুক থেকে এসব পোকায় কাটা কাগজপত্র বের করে খুঁটিয়ে দেখা তার মামলাবাজ বাবার বরাবরকার অভ্যাস। মুখ তেতো করে বলল, আবার ওই মরা ঘাঁটতে বসেছ? স্বভাব যায় না মোলে। বটকেষ্ট ফিক করে হাসল। তোর মা কাল রাত্রিরে বেশ বলেছিল, তোর মায়ের কথাটা মনে ধরার মতো। তুই ছেড়াদ্দ করে ন্যাড়া হয়েছিলি, তোর মা শাঁখা ভেঙে সিঁদুর মুছে বিধবা হয়েছে, তার মানে আমি এখন মরা মানুষই বটে। কাজেই চেপে যা। চাপবোটা কি? ঘনশ্যাম জানতে চাইল। বটকেষ্ট জুলুজুলে চোখে ঝিলিক তুলে বলল, কাল রাত্রিরে বললাম কি তোকে, আমি যে বেঁচে বলতে আছি, একেবারে চেপে যা। তারপর? তেঁতুলতলার জমিতে একখানা ঝান্ডা পুঁতে দিয়ে আয়। ঘনশ্যাম জোরে মাথা নেড়ে বলল, তোর মাথা খারাপ? হন্নাদা আমার বডি ফেলে দেবে। কলাই বুনে কাটার বেড়া দিয়ে রেখেছে, নিজে গিয়ে দেখে এসোগে না। বটকেষ্ট একটু ভেবে বলল, কাটার বেড়া দিয়েছে নাকি? যার চলে, মামলা এখনও ঝুলে আছে, মগের মূল্য পড়ে গেছে দেখছি। তোর বাধা দেওয়া উচিত ছিল। ঘনশ্যাম চটে গেল। তুমি গিয়ে ঝান্ডা পুঁতে দিয়ে দেখো না কি হয়। হন্নাদা এখন গায়ের মাথা হয়েছে, পঞ্চায়েতের মেম্বার। এসব আমার দ্বারা হবে না।
তুই একটা অকম্মা। বটকেষ্টও চটল। তোরই ভালোর জন্য চিন্তাভাবনা করে বাড়ি ফিরে এলাম। নইলে একদিন গয়া কাশী মথুরা করে দিব্যি ঘুরে বেড়াতাম। সংসারে ঘেন্না ধরে গিয়েছিল জানিস। ঘনশ্যাম আঙুল খুঁটতে থাকলো। বটকেষ্ট চাপা গলায় ডাকলো, বৌমা শোনো তো। আলুরানী মাথায় ঘোমটা টেনে ঘরে ঢুকলো। সে বারান্দা থেকে কান করে সবই শুনছিল। বলল, কাকে কি বলেছেন? সেদিন তালপুকুরের মাছ ধরে সবাই যে যার ভাগ নিয়ে বাড়ি ঢুকলো। মাঝখান থেকে আমি চেঁচামেচি করে গলা ভাঙলাম। আপনার ছেলে উল্টে আমাকে বকাঝকা করে ঠেলতে। বাজে কথা বলো না, ঘনশ্যাম বাধা দিয়ে বলল। মেয়ে ছেলে অপমান করে বসলে খুব ভালো হতো। 4টে পুঁটি মাছের জন্য ঝামেলা মানে হয় না। পুঁটি নয় বাবা। আলুরানী শ্বশুরকে হাত তুলে মাছের সাইজ দেখালো। এত বড় পোনা। বটকেষ্ট গলার ভেতর বলল, একানার শরিক আমি। আচ্ছা দেখছি। ফিরে যখন এসেছি একটা ওস্পার না করে ছাড়ছি না। আলুরানী শ্বশুরের সায় পেয়ে উৎসাহে বলল, জানেন বাবা, হাসপাতালের ব্যাপারটা তো আমার সন্দেহ হয়েছিল। যত বলি কাকে দেখেছ, তত বলে আমাকে বাবা চেনাচ্ছ। বটকেষ্ট অভিমানী শ্বাস ফেলে বলল, আমাকে যদি চিনবে তাহলে এ অবস্থা হয়? যাকগে বৌমা, তোমাকে একটা কাজের ভার দিতে চাই। ঘনার দ্বারা কিচ্ছু হবে না। আলুরানী ঝটপট বলল, ঝান্ডা পুঁততে হবে তো? পুঁতে আসবো। আমি সব পারি, আপনি কিচ্ছু ভাববেন না। ঘনশ্যাম নড়ে উঠল। মারা পড়বে বলে দিচ্ছি। মেয়ে ছেলের এত সাহস ভালো নয়। শালা হন্নাদাটা বড্ড ঢ্যামনা। খপ করে তার কান ধরে বটকেষ্ট ঝাঁকুনি দিল। চোপ। কাল রাত্রির থেকে শুনছি আমার মুখের সামনে খালি শালা টালা মুখ খিস্তি। 1 মাস আমি ছিলাম না, তাতেই এই? সত্যি মোলে মুখ থেকে নাদি বেরোবে হতচ্ছাড়া। ঘনশ্যামের পিতৃভক্তির মূল কারণ ছোটবেলা থেকেই তার কাছে বাবা একটা বিপজ্জনক সাংঘাতিক জিনিস। তাছাড়া বটকেষ্টর একসময় গায়ে প্রচণ্ড দাপটও ছিল। বউয়ের সামনে কান ধরায় অপমানের চোটে ঘনশ্যাম শেষ পর্যন্ত কী আর করে, খি করে হাসতে লাগলো। আলুরানী একটু লজ্জা পেয়েছিল অবশ্য। ঘর থেকে বেরিয়ে গেল। ঘনশ্যাম বলল, খুব হয়েছে, কান ছাড়ো, বেরোবো। কান ছাড়ার সময় শেষ ঝাঁকুনি দিয়ে বটকেষ্ট বলল, যেখানে যাবি যা। তোর আশা কখনো করিনি, করবও না। কিন্তু সাবধান, আমার কথা চেপে রাখবি। চাউর করলেই কি হবে জানিস? উঠে দাঁড়িয়ে ঘনশ্যাম বলল, বাড়ি থেকে বের করে দেবে তো? দিও না। বটকেষ্ট শক্ত মুখে বলল, তাহলে সত্যি মরবো? ঘনশ্যাম একটু অবাক হয়ে বলল, তার মানে? মাথার ওপরকার কড়িকাঠ দেখে বটকেষ্ট বলল, ওখান থেকে ঝুলবো, বুঝতে পারছিস তো? 1 হাত জিভ বের করে ঝুলে থাকবো। ঘনশ্যাম ভয় পেয়ে জিভ কেটে বলল, ধুস, খালি আজে বাজে কথা। বটকেষ্ট মরার খবর পেয়ে হরেন নিশ্চিন্ত হয়েছিল। টুকরো জমিটা নিয়ে জ্ঞাতি বটকেষ্টর সঙ্গে 3 বছর মামলা চলছিল। জমিটার 3 দিকে আগাছার জঙ্গল, একদিকে কয়েকটা ঝাঁকড়া প্রকাণ্ড তেঁতুল গাছ, তার ওধারে একটা পুকুর। ভাদ্র মাসের ধান তুলতে থানা পুলিশ হয়ে গেছে। সেই ফৌজদারি মামলাও ঝুলছে আদালতে। আশ্বিনে হঠাৎ কী অসুখে ভুগে বটকেষ্ট শহরের হাসপাতালে গেল এবং মারাও পড়ল। শ্রাদ্ধে দয়া করে হরেন ঘনশ্যামকে কিছু নগদ টাকা কড়িও দিয়েছে। শর্ত হলো ঘনশ্যাম আদালতে যাবে না। তারপর হরেন জমিটাতে কলাই বুনে দিয়েছে। সারের জোরে দেখতে ঝাঁপালো সবুজ হয়ে উঠেছে জমিটা। গরু ছাগলের বড় উপদ্রব এদিকটাতে, তাই কাঁটা ঝোপের বেড়া দিয়েছে। এবেলা ওবেলা এসে একবার করে দেখে যায় হরেন। তার কাছে খুব গর্বের জিনিস এই মাটিটুকু। বিকেলের বাস রাস্তার ধারে গজার দোকানে হরেন চা খাচ্ছিল। সেই সময় তার মেয়ে পাত্তি হাঁপাতে এসে খবর দিল, বাবা শিগগির এসো, তেঁতুলতলার কলাইয়ের ক্ষেতে ঘনা কাকার বউ ঝান্ডা পুঁতেছে। ঝান্ডা পোতার ব্যাপারটা পাড়াগাঁয়ে ইদানিং রীতিমতো ঘটনা। কিন্তু হরেনের বিশ্বাসই হলো না। ঘনশ্যাম তার বাবার মতো নয়, কোনো ঝামেলায় থাকে না। তবে তার বউটা একটু তেজি, একথা ঠিকই। তাই বলে তার ঝান্ডা পোতার সাহস হবে, এটা অবিশ্বাস্য। এবং সেও কিনা হরেনের দখল করা কলাই বোনা জমিতে।
হরেন বলল, যা, সত্যি বাবা। পাত্তি চোখ বড় করে বলল, মা দেখেছে, আমি দেখলাম। মা বলল, শিগগির তোর বাবাকে খবর দে। হরেন হা হা করে হেসে বলল, বাড়ি যা দেখি, কাজ নেই কম্ম নেই, খালি পাড়া বেড়ানো। ঝান্ডা পুঁতেছে তো কী হয়েছে, বাড়ি যাবার সময় উপরে ফেলে দিয়ে যাব। পাত্তি মনমরা হয়ে চলে গেল। জগা বলল, পেছনে লোক জুটিয়েছে হে হরেন, নইলে ঘনার বইয়ের এত সাহস হতো না। হরেন চটে গিয়ে বলল, তুমিও মাইরি যেন কি, লোক জোটাবে? এত সস্তা? লোক জোটাতে হলে মালকড়ি দরকার। ঘনার হাঁড়ির অবস্থা ঢনঢন, কালই দেখবে মুনিশ খাটতে নেমেছে। জগা বলল, তোমার বেপারটির লোক হলেই জুটবে, আজকাল তো এইরকমই হয়েছে। গো বরে হরেন বলল, বেপারটি? এ গায়ে আমার বেপারটি হবে কোন শালা? সবগুলোকে তো দেখলাম পায়ের তলায় এসে মুন্ডু কাত করেছে, মরা মানুষের নিন্দে করতে নেই। বটকেষ্ট সম্পর্কে জ্যাঠাও ছিল বটে, তবে সেও গেছে, সব ঠান্ডাও হয়েছে। জগা কথা বাড়ালো না। চায়ের দোকানে এ সময়টা খদ্দেরের ভিড় বেড়ে যায়। চা শেষ করে হরেন উঠল, কিছুক্ষণ দোনামোনা করে রাস্তার নয়নজলির দিকে ঘুরল। শর্টকাটে যাবার পথে বাধা নয়নজলির জল, শেষবেলার আলোর গায়ে কুয়াশার ছাপ পড়েছে। এখান থেকে তেঁতুলতলার জমিটা দেখা যায় না। অনেকটা ঘুরে বাঁধের ওপর দিয়ে মাঠে নামলো হরেন। গায়ের শেষ দিকটায় ঘন গাছগাছালি। জমিটার কাছাকাছি যেতে দিনের আলো কমে এলো আরও। তেঁতুলতলা পৌঁছে চোখ জ্বলে গেল হরেনের। সত্যি কলাইয়ের জমির মাঝখানে পোতা কঞ্চিতে লটকানো একটা ঝান্ডা। খুঁজতে খুঁজতে একখানে কাঁটার বেড়া ওপরানোও চোখে পড়ল। হরেন হুঙ্কার দিল, তবে রে হতচ্ছাড়ি। হুঙ্কারের লক্ষ্য ঘনশ্যামের বউ। তারপর সে মশমশ করে জমিতে ঢুকে ঝান্ডাটা ওপড়ালো। কঞ্চিটা দুমড়ে মুচড়ে কাপড়ের ফালিটা ফালা করে ছুঁড়ে ফেলল জমির বাইরে। আগের মতো কাঁটার বেড়ার ওপরানো অংশটা কোনো রকমে আটকে সে তেঁতুলতলায় উঠে এলো। রাগী চোখে তাকিয়ে রইল জমিটার দিকে। ঠিক এই সময় তেঁতুল গাছের ওপর থেকে কেউ ডাকলো, হন্না নাকি রে, ও হন্না। হরেন ভীষণ চমকে উঠেছিল। মাথার ওপর ঘন ডালপালার ভেতর থেকে খুবই চেনা গলায় কেউ তাকে ডাকছে। হরেন মুখ তুলতেই আবছা আঁধারে একটা মূর্তিও দেখল। একটু ওপরে মোটা একটা ডালে বসে দুটো ঠ্যাং দোলাচ্ছে। হরেন কাঁপা গলায় বলল, কে কে? বটকেষ্ট দুটো ঠ্যাং দোলাতে বলল, ন্যাকা, চিনিয়েও চিনতে পারছিস না? কে করছিস? সোজা ঝাঁপ দিয়ে পড়ব, তারপর ঘাটটি মটকে দেব। আর কখনো যদি এই জমির তল্লাটে দেখেছি তো। হরেন বনবাদার ভেঙে দৌড়ে পালিয়ে গেল। একটু পরে বটকেষ্ট চাপা গলায় ডাকলো, বৌমা, মইটা নিয়ে এসো। নামি। আলোরানী একটু তফাতে হালকা একটা মই নিয়ে আড়ালে বসেছিল। এসে শ্বশুরকে গাছ থেকে নামালো। বটকেষ্ট খিখি করে হেসে বলল, খুব জব্দ হয়ে গেছে অন্না, চলো এখনই এখান থেকে কেটে পড়া ভালো। একটু রাত করে ঘনশ্যাম ফিরল, মুখটা গম্ভীর। বউকে দেখে বলল, বাবা কী যে ঝামেলা করে মাইরি। সন্ধ্যাবেলা হন্নাদা তেঁতুল গাছে নাকি বাবাকে দেখেছিল। বাড়ি ফিরিয়ে অজ্ঞান হয়ে যায়। শেষে একদঙ্গল লোক লাঠিসোঁটা টর্চ ছ্যাঁচাক নিয়ে তেঁতুলতলায় খুব খোঁজাখুঁজি করেছে। খবর শুনে লুকিয়ে বেড়াচ্ছিলাম। আমি তো ভয়ে সারা। একটা কিছু সন্দেহ করে আমাদের বাড়ি এলেই কেলেঙ্কারি হতো। আলোরানী নির্বিকার মুখে বলল, হতো না মানে? ঘনশ্যাম ফুঁসে উঠল। এসেই বাবাকে দেখতে পেত। তারপর? বাবা তখনই চলে গেছেন। ঘনশ্যাম অবাক হয়ে বলল, সে কি, রায়পুরে রাত্রিরে থাকবেন? সকালে ওখান থেকে সাঁইথে চলে যাবেন? আলোরানীর মুখ টিপে হাসছিল। ঘনশ্যাম একটু উদ্বিগ্ন হয়ে বলল, মা যদি ছোটো মামার বাড়ি গিয়ে থাকে আর বাবা সেখানে হাজির হয়, আবার এক ঝামেলা। আলোরানী বলল, কিসের ঝামেলা? ধুস, বোঝো না কিছু। ঘনশ্যাম বিরক্ত হয়ে বলল, মা তো বিধবা হয়ে আছে এখনও। আলোরানী হাসতে লাগলো। সে তুমি ভেবো না, তোমার মা সব শাড়ি গয়না গুছিয়ে নিয়েই গেছেন। কিচ্ছু খুঁজে পায়নি ওর ঘরে। আর শাঁখা সিঁদুর বাজারে কিনতে পাওয়া যায়। সমাপ্ত।